কতটা নারীর প্রাণ যে নিয়েছে এই মঠের সামনে, তা আজকে শুধুমাত্র ইতিহাস হয়ে আছে। যেন কোনো রকমের কোনো অধিকারই নেই তার বাইচা থাকার। বহু ধুমধাম করে হেমচন্দ্রের সাথে বিয়ে দেওয়া হলো সত্যবতীকে। বিয়ের মাত্র 1.5 বছর পর পাণ্ডব রোগে আক্রান্ত হয়ে মাত্র 21 বছর বয়সে মারা যান হেমচন্দ্র। তখন সত্যবতীর বয়স ছিল মাত্র 14 বছর। শাখা সিঁদুর ভাঙা হলো না তার। তখন সত্যবতীকেও টেনে হেঁচড়ে নেওয়া হলো শ্মশান ঘাটে। এতদিন সত্যবতী শ্মশানের নাম শুনলেই ভয় পেত, আজও ভয় পাচ্ছে। তবে আজকের ভয়টা আর শ্মশানকে না, তার শ্বশুরবাড়ির লোকদেরকে। চিতায় দাও দাও করে জ্বলতে থাকা আগুনে ঠেলে দেবে সত্যবতীকে সত্যবতীর শ্বশুরবাড়ির লোকজন। জীবন্ত মানুষ কিভাবে তার নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে চায়? কেউ কি নিজের মরণ নিজে এভাবে দেখতে চায়? নিজের চোখের সামনে নিজের মরণের যন্ত্রণা অনুভব করতেছে, কেউ কি এটা মেনে নিতে চায়? সত্যবতী খিজি করতে শুরু করলো, আর প্রতিবেশী এবং এলাকার লোকজন, শ্বশুরবাড়ির লোকজন তাকে সান্ত্বনা দিতে শুরু করলো। স্বামীর সাথে স্বর্গে যাওয়ার এমন সৌভাগ্য কার হয়? তখন সত্যবতীকে তার স্বামীর সাথেই চিতায় ঠেলে দিল। ধাও ধাও করে জ্বলতে থাকলো, ছাই হয়ে গেল সত্যবতী। গ্রামের মেঠুপথ আর অচেনা রাস্তা ধরে ছুটে চলেছি কোন এক ইতিহাসের লোমহর্ষক কাহিনী সম্পর্কে জানতে। গ্রামটি আমার কাছে অত্যন্ত ভালো লাগলেও পরক্ষণেই শরীরে কাঁটা দিয়ে উঠলো আমার। এটিই ছিল প্রাচীন বিক্রমপুর, আর এখানেই চলেছে নানা ধরনের ধর্মীয় কুসংস্কারকৃত প্রথা। ঠিক তেমনি একটি নরপশুকৃত ঘটনার নাম সতীদাহ প্রথা, যেটি নিয়মিতই এই বিক্রমপুরে কার্যকর হতো। আজকে আমার উদ্দেশ্য সেই দিকে। চারদিকেই সবুজ প্রকৃতি ঘিরে ধরলো আমাকে। মুহূর্তেই হয়ে যাচ্ছি রূপকথার গল্প। এই গ্রামের প্রতিটি বিষয় আমাকে মুগ্ধ করে তুলছে। অসাধারণ একটি গ্রাম। শুধু সবুজ শ্যামল গ্রাম আর প্রকৃতি দেখছি, তবে দেখার মতো আরো একটি অবাক করা বিষয় রয়েছে, সেটি হলো পুকুর। বলতে পারেন পুকুর আবার কিভাবে অবাক করা বিষয় হতে পারে? হ্যাঁ, পুকুরই হতে পারে অবাক করা বিষয়। আমার মনে হয় এই গ্রামে যতগুলো মানুষ না বসবাস করে তার চেয়ে বেশি পুকুর খনন করা রয়েছে। আমি আছি এখন টুঙ্গিবাড়ি। টুঙ্গিবাড়ি থেকে আমাকে যেতে হবে বালিরগাঁও। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলা থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাকিল হোসাইন। প্রতিবারই মুন্সিগঞ্জে আসার অন্যতম কারণ হলো এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস, যা এখনো মানুষের কিছুটা অজানাই রয়ে গেছে। আমার ভিতরে সেই ইতিহাসগুলো জানার মতো আগ্রহ জাগে, যার কারণে আমি বারবার ছুটে আসি এইখানের কিছু ইতিহাস দেখার জন্য। সেই সমস্ত ইতিহাসগুলোর মধ্যে একটি করুণ ইতিহাস রয়েছে, যেটি হলো সতীদাহ প্রথা। যখন সতীদাহ প্রথা চালু হয়েছিল তখন এই মুন্সিগঞ্জেও সেই সতীদাহ প্রথার যে একটা আইন ছিল সেটা চালু ছিল। সেই সতীদাহ প্রথা যেই করুণ নির্যাতন, যে করুণ কাহিনী, সেটা এই ব্রিটিশ সরকার এই সতীদাহ প্রথা বিলুপ্ত করার পর পর্যন্ত এইখানেই এই মুন্সিগঞ্জে চালু ছিল। ভারতের পর বাংলাদেশে এই মুন্সিগঞ্জের অন্যতম একটি স্থান হিসেবে পরিচিত, যে স্থানে আনুষ্ঠানিকভাবে নিয়মিতই পরিচালিত হতো। আজকে আমি সেই সতীদাহ প্রথার করুণ কাহিনী সম্পর্কে, সেই স্থান সম্পর্কে, যেইখানে সতীদাহ প্রথা চালু হয়েছিল, যেইখানে কার্যকারিতাও হয়েছে, আমি সেই স্থানটা ভালোভাবে দেখতে চাই। চলুন দেখে আসি এই সতীদাহ প্রথা কোথায় চালু হয়েছিল, কোথায় কার্যকারিতা হতো। টুঙ্গিপাড়া থেকে আমি ছুটে চলছি বালিরগাঁও। একটা জিনিস আমাকে মুহূর্তেই প্রেমে পড়িয়ে দিচ্ছে। রাস্তাটাও অতুলনীয় সুন্দর। রাস্তার দুই পাশে গাছপালা লাগানো হয়েছে, এতে রাস্তার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করেছে। অতুলনীয় লাগছে। রাস্তার দুই পাশেই এত বিশাল বিশাল গাছগুলো শুধু রাস্তার সৌন্দর্য নয়, রাষ্ট্রীয় সৌন্দর্য ফুটিয়ে তুলছে। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা সোজা মাওয়া ঘাটে চলে গেছে। খোলা আকাশের মাঝে দুই পাশেই প্রকৃতি বন্ধুরূপে আনন্দ দিয়ে চলছে আমাকে। গ্রামের রাস্তার এই মেঠু পথ আর পথের পাশেই কৃষকের আস্থা আমাকে মুগ্ধ করে দিল। প্রকৃতির রূপ লাবণ্যে ঘেরা এই এলাকার ঘন ঘন ব্রিজ আর কৃষকের ফসল ফলানোর নতুন আনন্দ আমাকে প্রতিবারই মুগ্ধ করছে।
কোনো সময় যদি এই গ্রামে আসতে কষ্টও হয় তাহলেও আজ তা আমাকে ভুলে যেতে হবে, কারণ এই গ্রামের সৌন্দর্যের কোনো মূল্য আমি দিতে পারবো না। সবচেয়ে বেশি পরিমাণের অবাক করার বিষয় হলো এপাশ ওপাশ কিছুক্ষণ পর পরই ছোট বড় অসংখ্য পুকুর খনন করা রয়েছে। এই এলাকাগুলো ছিল আগে হিন্দু এবং বৌদ্ধ প্রভাবশালীদের বসবাস, তারাই এত ঘন ঘন পুকুর খনন করে রেখেছে। রাস্তা চিনি না, তারপরও মনে হচ্ছে আমি এর আগেও কখনো এখানে এসেছি। গাছের ডালের নানা পরিচিত পাখি বসে বসে ডাকছে, পাখিগুলো নিজেই কবি হয়ে কবিতা বলছে। এত পরিমাণের শান্তশীল রাস্তা এর আগে কখনো দেখা হয়নি। আজও যদি এই গ্রামে কোনো কবি আসতো তার ছন্দের ভান্ডার ফুরিয়ে যেত। কথা বলতে বলতে আমি চলে আসলাম গ্রামে। এখান থেকে আমাকে 2টা লোকেশন দিল, তবে আমার মন স্থির করে একটাতেই প্রবেশ করলাম। এই রাস্তায় প্রবেশ করতেই আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। পরক্ষণেই সেই সতীদাহ প্রথার ভয়ঙ্কর আইনের কথা মনে পড়ে গেল। কি ভয়ঙ্করই না ছিল সেই সময়। আমি মুহূর্তে ভাবতে লাগলাম, এটি এমন একটি এলাকা যেখানে নিয়মিতই সতীদাহ প্রথা চালু ছিল। হিন্দু পণ্ডিতদের বসবাস ছিল। কালো অন্ধকার চারপাশে। চিকন সরু রাস্তা দিয়ে ছুটে চলছি আমি। বেশি দূর হবে না হয়তো। প্রিয় দর্শক, অনেক বাধা পেরিয়ে আমি অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক গাড়ি পরিবর্তন করে আমি সেই সতী ঠাকুরনের যে মঠ যেখানে সতীদাহ প্রথা চালু ছিল সেইখানে পৌঁছে গেছি। এই পুরো অঞ্চলটাই পুরনো অঞ্চল, এই পুরো অঞ্চলটাই সাক্ষী হয়ে আছে আজও সেই সতীদাহ প্রথার। আমার পিছনে যেই একটি স্থাপত্য রয়েছে, যেই মঠ রয়েছে, সেই মঠটা জীবন্ত সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই মঠের আশেপাশেই সেই সতীদাহ প্রথা নিয়মিতই কার্যকরিত হইত। ঠিক এখানেই জীবন্ত দাহ করে দেওয়া হতো বিধবা নারীকে। অসংখ্য নারীর দাহ হওয়া দেখেছে, করুণ চিৎকার শুনেছে এই মঠটি। এটি এমন একটি স্বৈরাচারী স্থান যেখানে নারীদের চিৎকার করার শব্দ মিশে আছে, যার চারপাশেই ঘিরে সতীদাহ প্রথার ইতিহাস প্রকাশ হয়ে আছে। সতীদাহ প্রথা ছিল স্বামী মারা গেলে বিধবা স্ত্রীকে তার চিতায় সহমরণে যেতে বাধ্য করা এক অমানবিক প্রথা। এই মঠটি সত্যবতী নামের এক তরুণীর স্মরণে নির্মিত হয়েছিল। সত্যবতীর বিয়ে হয়েছিল হেমচন্দ্র নামক এক যুবকের সাথে। বিয়ের মাত্র 1.5 বছরের মাথায় 21 বছর বয়সে হেমচন্দ্র পাণ্ডু রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তৎকালীন প্রথা অনুযায়ী মাত্র 14 বছর বয়সী সত্যবতীকে তার স্বামীর চিতায় জীবন্ত দাহ করা হয়। কথিত আছে কিশোরী সত্যবতী শ্মশানকে নয়, তার স্বামীর বাড়ির লোকদেরকেই ভয় পাচ্ছিলেন, যারা তাকে জোর করে চিতায় ঠেলে দিছিল। পরবর্তীতে এই স্থানে একটি মঠ নির্মাণ করা হয়, যা আজ সতী ঠাকুরনের মঠ নামে পরিচিত। সে সময়কার এক নিষ্ঠুর অত্যাচার, যে অত্যাচার নারীদের কোনো দাম ছিল না। স্বামী মারা গেলে স্বামীর সাথে চিতায় দাহ করানো হতো। তখনকার সময় সেই বিধবা স্ত্রীকে নিয়মিতই এইখানে সেই প্রথা কার্যকরিত হয়েছে এই মঠের সামনেই। এটি এই জনপথের ইতিহাস, সতীদাহের একমাত্র দৃশ্যমান স্মারক হিসেবে বিবেচিত। কত যে নিষ্ঠুর অত্যাচার, কত যে নিষ্ঠুর আচরণ ছিল এটা, তা ভাবলেই শরীরের লোম শিউরে দিয়ে ওঠে। এতটা ভয়ঙ্কর ব্যাপার ছিল তখনকার সেই প্রথাটা। ঠিক সেই প্রথাটা এই স্থানে চালু ছিল, এই যে এই মন্দিরের, এই মঠের সামনেই। কত যে জীবন্ত নারীকে জ্বলন্ত চিতার মধ্যে চিৎকার করতে শুনেছে এই জীবন্ত মঠ, জীবন্ত ইতিহাস। স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকেও চিতায় উঠে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হতে হবে। প্রকাশ্য প্রমাণ করে দিতে হবে সে সত্যি সতী রয়ে গেল আজীবন।
সতীদাহ প্রথা ছিল স্বামী মারা গেলে বিধবা স্ত্রীকে তার চিতায় সহমরণে যেতে বাধ্য করা এক অমানবিক প্রথা, যা আনুমানিক 500 খ্রিস্টাব্দ থেকে ভারতে চালু হয় এবং আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এর উল্লেখ পাওয়া যায়। এটি বৈধিক অনুমোদিত না হলেও সামাজিক চাপ ও নারীর অধিকার হ্রাসের ফলে এটি প্রচলিত হয়, যা শেষ পর্যন্ত রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিংকের প্রচেষ্টায় 1829 সালে ব্রিটিশ সরকার আইন করে বন্ধ করে দেয়। রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে জোরালো জনমত তৈরি করেন এবং এর বিরুদ্ধে লেখালেখি ও আন্দোলন করেন। মুঘল সম্রাট আওরঙ্গজেব সহ অনেক মুসলিম শাসকও এটি বন্ধ করার চেষ্টা করেছিলেন, যদিও ব্রিটিশ শাসনের সময় এটি পুরোপুরি বন্ধ হয়। এটি কেবল ধর্মীয় বাধ্যবাধকতা ছিল না, বরং বিধবা নারীদের প্রতি সামাজিক অবহেলা ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার একটি উপায় ছিল। এতটা ভয়ঙ্কর ইতিহাস, এতটা ভয়ঙ্কর ঘটনা বহন করে এই মঠগুলো দাঁড়িয়ে আছে, আমি এটা ছুঁইতেই ভয় পাইতেছি, এটা টাচ করতেই ভয় লাগতেছে আমার। কারণ এখানে সতীদাহ প্রথা যখন চালু ছিল, তখন সতীদাহ প্রথা জীবন্ত মানুষকে চিতার মধ্যে, স্বামীর চিতায় দাউ দাউ করে জ্বলতে থাকা স্বামীর চিতার মধ্যে দেওয়া, আর সেই সতী নারী থেকে অঝর ঝাড়ায় চিৎকার শব্দ ভেসে আসা, সমস্ত চিৎকার শব্দ এই মঠ নিজে সাক্ষী আছে, নিজে শুনেছে। লোমহর্ষ ইতিহাস এখানে জড়িয়ে আছে, এর পুরো অঙ্গ প্রত্যঙ্গে, তা বলতেই আমি প্রতিবারই ভাষা হারিয়ে ফেলছি। এখানকার যেই মঠ এখন প্রায় বিলুপ্ত পর্যায়ে, এখানে কোনো একটা যত্ন নাই, কোনো যত্ন নেওয়া হয় না, এটা মাটির নিচে দাইবা গেছে। তবে তখন যখন সতীদাহ প্রথা চালু ছিল, তখন নিয়মিত সতীদাহ প্রথা অনুষ্ঠান সম্পন্ন করা হতো, তখন এটির গুরুত্ব ছিল অনেক। এখানে দাঁড়ালেই আমি এটার দিকে তাকিয়ে রয়েছি যে কতটা ভয়ঙ্কর রূপ দেখেছে। যদি শুধু ন্যায় নীতিবান শক্তিশালী একটু শক্তিশালী ধারা থাকতো, আমার মনে হয় এই মঠটাই প্রতিবাদ করতো যে এটা অন্যায় হচ্ছে, একজন নারীর সাথে একটা অন্যায় হচ্ছে। এমন মর্মান্তিক প্রথার সাক্ষী হয়েছে অনেক নারী। ঠিক এখানেই পরিচালিত হতো সেই প্রথা। সেই স্থান যেখানে জীবন্ত নারীকে স্বামীর জ্বলন্ত চিতায় তুলে দেওয়া হতো। হাজার হাজার নারীর সাথে ঠিক একই ব্যবহার করা হয়েছে। এত সুন্দর পৃথিবী ছেড়ে কি কেউ নিজের ইচ্ছায় চলে যেতে চায়? কার না থাকতে মনে চায় এই রঙিন পৃথিবীতে সুখ দুঃখের সাথে লড়াই করে বাঁচতে? কত যে নারীর সেই বেঁচে থাকাটাও আর হতো না। স্বামী পরবারে চলে গিয়েছে বলে তাকেও স্বামীর সাথেই জীবিতভাবে চলে যেতে হবে। যদি বিধবা নারী মরণ যন্ত্রণার ভয়ে চিতায় উঠতে না চাইতো, তাহলে তাকে জোর করে নেশাদ্রব্য খাইয়ে হাত পা শক্ত করে বেঁধে স্বামীর চিতায় শুয়ে রাখতো। তারপর স্বামীকে এবং তার স্ত্রীকে একই সাথেই দাহ করা হতো। যদি মৃত্যুর যন্ত্রণায় জীবিত স্ত্রী চিতা থেকে যেতে চাইতো, তাহলে কয়েকজন মিলে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আবারও শুয়ে দিত। তারপর একই সাথে দাস শেষে ছাই হয়ে উড়ে যেত। নিষ্ঠুর সেই বর্বরতার প্রথা ঠিক এখানেই অনুষ্ঠিত হতো। এত বছর পর এই প্রথার কথা শুনেও নিজেকে ধরে রাখতে পারতেছি না যে কিভাবে সম্ভব ছিল এই সতীদাহ প্রথা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় সতীদাহ প্রথা চালু ছিল, ভারতে বেশি ছিল। আর বাংলাদেশে মুন্সিগঞ্জের বিক্রমপুরে, যেহেতু বিক্রমপুর একটি সমৃদ্ধশালী অঞ্চল, এই বিক্রমপুরে এই সতীদাহ প্রথা খুব ভালোভাবেই চালু ছিল এবং ব্রিটিশ গভর্নর এই আইন বিলুপ্ত করার আগ পর্যন্ত এইখানে নিয়মিত আগের মতোই সতীদাহ প্রথা অনুষ্ঠিত হতো। ঠিক এরকমই একটি সাক্ষী দাঁড়িয়ে আছে এইখানে, আমার পিছনে যেই স্থাপত্য রয়েছে, এটি সেই সতীদাহ প্রথার যে একটি নিদর্শন। এখানে সেই সতীদাহ প্রথা কার্যকর হইতো। সারা জীবন থেকে যাবে এরকম নিষ্ঠুর ইতিহাস, সারা জীবন থেকে যাবে। এবং এই ইতিহাস জীবন্তভাবে নিজের চোখে দেখা একটি স্থাপত্য আমার সামনে। এই স্থাপত্য নিজে জীবন্তভাবে প্রমাণিত হয়ে রয়েছে যে এখানেই সেই সতীদাহ প্রথা চালু ছিল। এখানে কোনো নারীকে তার স্বামীর সাথে ঠেলে দেওয়া হতো, আর স্বামীর সাথে জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হতো। কত যে নারীর জ্বলন্ত চিতায় চিৎকার করা হাহাকার শুনতে পেয়েছে তা এই মঠটি জানে। আমাকে প্রতিবারই এই মঠটি
তখনকার নিষ্ঠুরতার ইতিহাস জানাচ্ছে। চতুর্পাশে এই লোকেরা দাঁড়িয়ে থেকেছে লাঠি হাতে করে, জীবন্ত প্রাণ তারা বিসর্জন করে ধর্ম পালন করত। তখনকার সেই রীতিনীতি অনুযায়ী নারী শুধু প্রার্থনা করত স্বামীর যেন মৃত্যু না হয়, কারণ স্বামী যদি চলে যায় তারও এই পৃথিবীতে থাকার হবে না, কোনো অধিকার নেই। হাজার হাজার বছর ধরে একইভাবে এই প্রথা চলে এসেছে। সতীদাহ প্রথা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই স্থানে এই কাজটি সম্পূর্ণ করেছে। তখনকার হিন্দুরা এটিকে সুবিধা হিসেবে ব্যবহার করত। নারীরা ছিল সমাজের তুচ্ছ, তাদের সম্পদ দিতে হবে, স্বামীর বাড়ির অধিকার দিতে হবে বলে তাই তারা একেবারেই শেষ করে দিত। সেই সময় নারীদের মনে শুধু এমনটাই হাহাকার ছিল, এই সুন্দর পৃথিবী আমায় দেখতে দে, আমাকে মারিস না তোরা, সুন্দর এই পৃথিবী আমায় দেখতে দে, আমাকে মারিস না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে এসেছি, আমাকে বাঁচতে দে, সবুজ শ্যামল আবহাওয়ায় আমাকেও মিশে যেতে দে, আমার মায়ের কোলে আমার বাবার কোলে আবারও ফিরিয়ে দে আমায়। ঠিক একইভাবে আজও এখানকার মাটি আর জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মঠ চিৎকার করে সেই শব্দ প্রকাশ করছে। ঠিক এখানেই সেই সতীদাহ প্রথা অনুষ্ঠিত হতো। আমি যতবারই ভাবছি ততবারই কিছু না বলে অবাক হয়ে শুধু তাকিয়ে আছি। কতটা নির্মম ইতিহাস এটি, ভাবলেই লোম দাঁড়িয়ে যায় যে এই মন্দিরের সামনেই সেই সতীদাহ প্রথা চালু ছিল। দেখেন এখানকার এই স্থাপত্যটি সেই সময় সতীদাহ প্রথার নিদারুণ এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। মঠটির ইতিহাস সম্পর্কে যতবার বলার চেষ্টা করছি, যতবার দেখতেছি এই মঠটি, ততবারই এই স্থানটির সেই 300-350 বছর আগের যখন সতীদাহ প্রথা চালু ছিল তখনকার সেই জীবন্ত ইতিহাস আমার চোখে ভেসে উঠছে যে এখানে তখনকার সময়ে এই স্থানে সতীদাহ প্রথা চালু ছিল, যেখানে জীবন্ত মানুষকে চিতায় উঠিয়ে পুড়িয়ে ফেলা হতো, ছাই করে দেওয়া হতো। মায়ের সামনে, বাবার সামনে, ভাইয়ের সামনে, আত্মীয় স্বজনদের সামনে এই সুন্দর পৃথিবী ছেড়ে নিজের মৃত্যুকে নিজে দেখতে দেখতে চলে যেতে হতো। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো। সেই বিধবা নারীর কাছে সবাই যমরাজ হিসেবে থাকতো। স্বামী মারা গেলে স্ত্রীকেও টেনে হিচড়ে নেওয়া হতো শ্মশান ঘাটে। তারপর স্বামীর জ্বলন্ত চিতায় হাত পা বেঁধে জীবিত স্ত্রীকেও রেখে দেওয়া হতো, আর সেই চিতাতেই নির্মম ভাবে ছাই হতো জীবিত স্ত্রী। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি আপনাদের সতীদাহ প্রথার জীবন্ত একটি সাক্ষী আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে আর এই অধমটা যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ।